সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৩২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। জ্যাক জানে এখন বাবা ঘুমোচ্ছে, রাত অনেক, ওর ঘুম আসছিল না। সেই কখন থেকে সে পোর্ট হোল খুলে চুপচাপ গোপনে দেখে যাচ্ছিল। ওরা কিছু খাচ্ছে, সে সেটা টের পাচ্ছিল। গোপনে ওরা চুরি করে মদ খাচ্ছে সেটা বুঝতে পারেনি। ওদের কথাবার্তা সে কখন থেকে শুনছে, অস্পষ্ট বলে বুঝতে পারছে না। সে কিছুতেই ক্যাবিনে শুয়ে থাকতে পারেনি। সে ক্রমে বুঝতে পারল ছোটর ভীষণ নেশা হয়েছে। আর কেউ নেই এখন জেগে। জেগে থাকলেও যেমন এরা আছে তেমনি। পোর্টের কাছাকাছি দায়িত্ব সব পাইলটের। একটু বেচাল হলে তেমন ক্ষতির কিছু নেই। তবু সকালে জাহাজ বাঁধা ছাদা আছে। ডেভিডের অনেক কাজ। ক্যাবিনে একটু চোখ বুঝতে পারলেই ডেভিড একেবারেই ঠিকঠাক। আর এখন এই ছোটবাবু, সে ছোটবাবুকে নিভৃতে দাঁড় করিয়ে বলল, আমার কাঁধে হাত রাখো ছোট, আস্তে আস্তে পা ফেলো, ভয় নেই, পড়বে না। ছোটবাবু বলল, তুমি খুব ভালো ডেভিড। জ্যাক বলল, আমি ভালো না, আমি ভীষণ খারাপ, আস্তে, লম্বা পা ফেলবে না। আমাকে বাড়ি নিয়ে যাচ্ছ ডেভিড? হ্যাঁ, বাড়ি। একবার বলার ইচ্ছে হলো, আমি জ্যাক। ডেভিড বোর্ড ডেকে শুয়ে আছে, কিন্তু কিছু বলল না। জানো, আমার দুটো ভাই আছে, একটা বোন আছে। জানি। তুমি জানো, আমরা এত গরিব ছিলাম না। জানি। আমরা দুর্গাপূজাতে মোষ বলি দেখতাম। মোষ বলি ব্যাপারটা জ্যাকের জানা নেই, সে বুঝতে পারল না। ছোটবাবু যাই বলুক সে হুঁ হাঁ করে যাচ্ছে। খুব সন্তর্পণে সিঁড়ি ধরে নামানোর সময় কেমন হড়কে গিয়ে জ্যাককে ছোটবাবু পুরোপুরি জড়িয়ে ধরল। আহা, ছোটবাবুর শরীর কি নরম! জ্যাক চোখ বুজে রয়েছে। মাতাল ছোটবাবু তার শরীরের ওপর ভর করে সোজা দাঁড়াবার চেষ্টা করছে। জ্যাকও ছোটবাবুর কাঁধে মুখ লুকিয়ে একেবারে একটা লতার মতো জড়িয়ে থাকতে চাইল। আর তখনই ছোটবাবু বলল, আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখলে কেন? আমি বাড়ি যাব না। জ্যাক বোধহয় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। ছোটবাবু, তুমি কি ছোটবাবু? তুমি আমাকে একটু লতার মতো জড়িয়ে থাকতে দাও। কেউ নেই। ছোট, আমি বড় হয়ে গেছি, সত্যি বড় হয়ে গেছি। ছোটবাবু বলল, আমার দাঁড়াতে ভালো লাগে না। জ্যাক বলল, তুমি তো হাঁটতে পারছো না। খুব পারছি। জ্যাকের ইচ্ছে সে যতটা পারে দেরি করে নিয়ে যাবে। এই নীল দাড়ি এবং চুল বড় মহিমময়। আশ্চর্য ঘ্রাণের মতো এক সৌরভময় জগতে সে আছে। সে যেন এক সুন্দর পৃথিবীর বাসিন্দা হয়ে যায় তখন। জ্যাক কি ভেবে হাঁটু গেড়ে বসে ওর দু পায়ের ফাঁকে মুখ রেখে ফিসফিস করে বলছে, ছোটবাবু, আমি মেয়ে, তুমি বিশ্বাস করো, আমি মেয়ে, আমি জ্যাক নই ছোটবাবু, আমি বনি। ছোটবাবু বুঝতে পারল না ডেভিড তাকে কেন এভাবে দাঁড় করিয়ে রেখেছে। সে তো কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে না। সব কিছু সামনের ঝাপসা। ডেভিডের মুখ ঝাপসা। কখনো কুয়াশার ভেতর মানুষের মুখ দেখলে যেমন লাগে তেমনি। সে বুঝতে পারছে না হাঁটুর ভেতর মাথা রেখে ডেভিড কি করছে। ওকে কি জুতো পরিয়ে দিচ্ছে? এমন সময় ছোট টিন্ডাল বাদশা মিয়া ওয়াচের ফাঁকে উঠে এলো। ওকে দেখেই একেবারে বিরক্তিকর মুখ জ্যাকের। এই দেখো তোমাদের ছোটবাবুর কাণ্ড, নিয়ে যাও তো। টিন্ডাল বলল, ছোটবাবু, তুমি শরাব খেয়েছ? তৌবা তৌবা। জ্যাক বলল, আচ্ছা তুমি যাও টিন্ডাল, আমি দিয়ে আসছি। না সাব, আপনি যান, আমি নিয়ে যাচ্ছি। সে দু হাত জোড় করে বলল, কাউকে বলবেন না। ছোটবাবুর কি যে হয় মাঝে মাঝে। আরে না না, আমি বলবো না। জ্যাক বলল,
মদ খেতে বারণ করবে। আমি যে এখানে দিয়ে গেছি কাউকে বলবে না। জি সাহেব, কেউ জানবে না, জানলে ছোটবাবুর ক্ষতি হবে। জ্যাক তারপর লাফিয়ে লাফিয়ে ডেক পার হয়ে গেল। সে ঘুরে ঘুরে বোট ডেকের ওপর দিয়ে হাঁটতে থাকলো। সে চুলে হাত রেখে নক্ষত্রের ভেতর, অথবা এই নদীর জলে যে আবহমান কাল ধরে কলকল শব্দ সারা মাস কাল ধরে ক্রমান্বয়ে নেমে যাচ্ছে সমুদ্রে, তাদের কাছে যেন সে ছুঁড়ে দিচ্ছে তার আশ্চর্য অনুভূতির খবর। তার কিছুতেই ঘুমোতে ইচ্ছে হলো না। সারা রাত সে জেগে থাকবে, যেন ঘুমিয়ে পড়লেই সকালের বাসি ফুল হয়ে যাবে সব। হাহা, তাজা, কি টাটকা আর কি মনোরমে বেঁচে থাকা। সে ক্যাবিনে ঢুকে তার প্রিয় গান ইয়াস সেইলার গো অন মুভ অন, পা ফেলে পা তুলে গো অন মুভ অন, ইউ সি দি সি, ইউ সি দি মুন অ্যান্ড দ্য লিটল স্টার। তাজা টাটকা রক্তের ভেতর সে নাচতে থাকলো, গম গম করে বাজছে। তার রেকর্ডের বাজনা সমস্ত মিসিসিপির জলের তরঙ্গ তুলে ক্রমে কুয়াশার ভেতর হারিয়ে যাচ্ছে। আর তখনই মনে হলো পোর্ট হলে দুটো চোখ। সঙ্গে সঙ্গে ওর শরীরের রক্ত হিম হয়ে গেল। গোপনে ওকে কেউ এতক্ষণ দেখছিল। পোর্ট হোলের কাঁচ বন্ধ করে দিতে কখন ভুলে গেছে। উত্তেজনায় সে যখন অধীর, তখন গোপনে কেউ পোর্ট হোলে দাঁড়িয়ে দেখতে পারে তার মনেই ছিল না। চোখ দুটো ভীষণ জ্বলছিল লোকটার। অস্পষ্ট আলোতে সে বুঝতে পারেনি কে, তবু যখন মনে করতে পারল তখন আর তার শরীরে বিন্দুমাত্র সাহস থাকলো না। আর এই নাচ দেখে কেউ ভেবে ফেলতে পারে সে মেয়ে, বুঝে ফেলবে সে বনি। লোকটা আর্চি বাদে আর কেউ নয়। শয়তানের মতো জাহাজে উঠেই তাকে অনুসরণ করে চলেছে। সে পোর্ট হোলের কাঁচ বন্ধ করে দিল, পর্দা ফেলে দিল, তারপর দাঁড়িয়ে থাকলো। কি করবে বুঝতে পারল না। জাহাজটা তখনও যাচ্ছে। নদীতে নানা রকম বয়ার, লাল নীল বাতি জ্বলছে নিভছে। আর আশ্চর্য, সকালে সবাই দেখল বড় মিস্ত্রি বাক্স প্যাটরা নিয়ে জাহাজ থেকে নেমে যাচ্ছে। বড় মিস্ত্রির চোখের নিচে কালি পড়ে গেছে। আর্চি এবং ফোর্থ ইঞ্জিনিয়ার ধরে ধরে নিয়ে যাচ্ছে, যেন একটা অ্যাম্বুলেন্স ডাকলেই ভালো হতো। জাহাজ বাঁধা ছাদার পরপরই বড় মিস্ত্রি রিচার্ড নেমে গেল। সবাই অবাক, জাহাজে বিন্দুমাত্র খবর রটেনি। সত্যি সত্যি বন্দর এলে যে বড় মিস্ত্রি নেমে যাবে, যেন গোপন রাখা হয়েছিল ব্যাপারটা। কাপ্তান নেমে যাবার আগে হ্যান্ডশেক করেছেন। ডেক অফিসার, ইঞ্জিন অফিসাররা মিলে ওকে গাড়িতে তুলে দিয়ে এলো। ইঞ্জিন সারেং ওর চোখ মুখ দেখে ঘাবড়ে গেছেন। আমার শক্ত সমর্থ মানুষটা কি পাতলা হয়ে গেছে। ভেতরে কি এমন কঠিন অসুখ তিনি বুঝে উঠতে পারলেন না। মাঝে একবার এই কদিন আগে ভূত দেখেছিলেন বড় মিস্ত্রি। জাহাজে এজন্য কেউ ভাবে না। পুরানো ভাঙা জাহাজে এসব সংস্কার থেকে থাকে। সাহসী মানুষও মধ্যরাতে ঠান্ডা ঘরের ভেতর ঢুকতে ভয় পায়, অথবা সেই অ্যালিওয়ে ধরে গেলে গা ছমছম করতে থাকে। ভূতের ভয়ে বড় মিস্ত্রি জাহাজ ছেড়ে চলে যাচ্ছেন বিশ্বাস হয় না। আরও বড় কিছু কারণ আছে। লক্কর মার্কা জাহাজ, জাহাজে থাকতে ভালো লাগার কথা না, অথবা বাড়িতে কোনো দুর্ঘটনা। তিনি যতটা জানেন, বড় মিস্ত্রির নিজের বলতে ছোট এক ভাই আছে। রাউথ ইঞ্জিনিয়ারিং ডকে কি একটা বড় কাজ করে। আর স্ত্রী বলতে জেনেছেন বন্দরে বন্দরে যারা তার সঙ্গে রাত কাটিয়েছে তারাই। সুতরাং কোনো খবর না দিয়েই বড় মিস্ত্রি যেন নেমে গেল। দুটো একটা প্রশ্ন সবাই করেছে, কিন্তু কেউ কোনো উত্তর পায়নি। বোধহয় গোপন রাখার কথা বলা হয়েছে। আসলে যে বড় মিস্ত্রি সেই রাত থেকে আর ঘুমোতে পারেননি। বুকের ভেতর রাত বাড়লেই মনে হতো একটা কালো হাত পোর্ট হোল দিয়ে গলে পড়বে। আর সেই ভয়ে মানুষটা সারা রাত জেগে বসে থাকত। একটা আশ্চর্য ম্যানিয়া হয়ে গেল। কাপ্তান নিজে ওর ক্যাবিনে এক রাতে দেখেছেন পোর্ট হোলের দিকে সব সময় চোখ বড় মিস্ত্রির। হাত ঝুলে পড়ছে ভেবে মানুষটার ভেতরে এক ধরনের ক্রমে অসুস্থতা গড়ে উঠছে। সে জাহাজের সবাইকে অবিশ্বাস করছে। তাকে সবাই চক্রান্ত করে জাহাজে তুলে এনেছে এমন একটা ভাব যেন। এবং কি করে ওর যে কি হয়ে গেল, এ জাহাজে থাকলে সে ভয়ে মরে যাবে এমন মনে হলে কাপ্তান বেতার সংকেতে জানিয়ে দিলেন বড় মিস্ত্রি ভীষণ অসুস্থ। নিউ অরলিন্সের ঘাটে সে নেমে যাচ্ছে। যদিও ব্যাপারটা একবার ভেবে দেখবার দরকার ছিল, কেন এমন হলো।
কিন্তু পরে মনে হয়েছে জাহাজ থেকে নেমে গেলে সে যদি ভালো হয়ে যায় তবে আর এতগুলো লোককে ঘাঁটিয়ে লাভ নেই। জাহাজে এরপর দুটো বিশেষ ব্যাপার দেখা গেল। যেমন মৈত্র কেন জানি অমিয়র সঙ্গে কথা বন্ধ করে দিল। তাছাড়া জ্যাককে আর বেশি ডেকে দেখা যায় না। জ্যাক সারাটা দিন প্রায় ক্যাবিনেই থাকত। কাপ্তানের সঙ্গে কখনো বের হয়ে যেত, নিজের ক্যাবিনে দরজা বন্ধ করে বসে থাকত। আবার ৩-৪ দিন দেখা গেল জ্যাক সবসময়ই ক্যাবিনে, বেরই হচ্ছে না। কাপ্তান বয় গরম জল দিয়ে আসছে মাঝে মাঝে। একটা হট ওয়াটার ব্যাগ নিয়েও ২-৩ দিন দেখেছে কাপ্তান উপরে উঠে গেছেন। বোধহয় জ্যাক অসুস্থ, কিন্তু কি অসুখ কেউ বলতে পারল না। এবং জাহাজ সালফার বোঝাই হয়ে যখন ফের মিসিসিপি ধরে নেমে যাচ্ছিল তখন আরও তাজ্জব খবরে জাহাজের সবাই অবাক হয়ে গেল। সারেং এসে বললেন, তোকে ছোটবাবু কাপ্তান ডেকেছেন। ছোটবাবুর হাঁটুতে কাঁপুনি লেগে যায়। কাপ্তান এভাবে কেন যে বারবার অযথা ডেকে পাঠান, কি কারণ সে জানতে চাইলে সারেং সাহেব বললেন, তুই যা না, তোকে তিনি খারাপ কিছু বলবেন না। খারাপ বললে মনে রাখবি আমাকে বলতেন। ভালো জামা কাপড় পরে যা, যা অগোছালো তুই। ছোটবাবু তখন কেমন মানুষটাকে জাহাজের বাপ পিতামহের মতো না ভেবে পারে না। এবং যা হয়ে থাকে, জাহাজে কাপ্তান ডেকে পাঠালেই খুব বড় খবর। আবার ছোটবাবু লকারের আয়নায় নিজের মুখ দেখে নেয়। গরম বলে সে সাদা ট্রাউজার্স পরেছে আর নীল রঙের ঢোলা গেঞ্জি। চুল বড় বড় বলে মাথাটা বেশ বড় এবং নীল দাড়ি। সে টের পেল জাহাজে সে সত্যিই ভীষণ সুপুরুষ। সে খুব সহজভাবে কাপ্তানের সঙ্গে কথা বলবে। যেমন সারেং সাহেবকে নিজের ভালো মন্দের অভিভাবক ভাবলেই তার আর ভয় থাকে না, শুধু শ্রদ্ধা সমীহ থাকে। সে কাপ্তানের সঙ্গে ব্যবহারে শ্রদ্ধা এবং সমীহের ভাবটুকু বজায় রাখবে। বের হবার মুখে দেখল সবাই ভিড় করে দাঁড়িয়েছে। বঙ্কু অনিমেষ ছুটে এসেছে। মনু মান্নান সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। কাপ্তানের ডেকে পাঠানো একটা ভয়ঙ্কর ব্যাপার তাদের কাছে। ওদের মুখ খুব শুকনো দেখাচ্ছে, যেন প্রায় ফাঁসির আসামির মতো মুখ। ছোটবাবু বের হয়ে ওদের মুখ দেখেই হেসে ফেলল। বলল, কিরে, কে মারা গেছে? সে ব্যবহারে বেশ সহজ স্বাভাবিক দেখাতে চাইল। বাড়িওয়ালা তোকে ডাকলো কেন? কি করে বলবো? তুই কিছু করেছিস? কি করব? কেবল ডেভিডের সঙ্গে পালিয়ে মদ খেয়েছিলাম, আর তো কোনো দোষ করেছি বলে মনে হচ্ছে না। যখন তখন তোকে কেন যে ডেকে পাঠায়? এবং কথা বলতে বলতে সবাই গ্যালি পর্যন্ত এগিয়ে গেল। আর কেউ নামল না নিচে। সারেং সাহেব আগে আগে যাচ্ছেন, পেছনে ছোটবাবু। পরপর দুটো ফলকা, তারপর চিফ কুকের গ্যালি, পাশে অ্যালিওয়ে। ভেতরে ঢুকলেই কার্পেট পাতা। কার্পেটের ওপর দিয়ে ছোটবাবু হেঁটে গেল এবং দেখতে পেল 5 নম্বর মিস্ত্রির ঘর খালি। এভাবে অন্য সব ক্যাবিন বাইরে থেকে লক করা। সে হেঁটে গেল। সে দেখল ডাইনিং রুমে সবাই বসে রয়েছে, প্রায় সব অফিসারেরা। ইঞ্জিন অফিসাররা একদিকে, ডেক অফিসারেরা একদিকে, মাঝখানে কাপ্তান। ইঞ্জিন সারেং ছোটবাবুকে ডাইনিং হল পর্যন্ত এগিয়ে দিয়েই চলে গেলেন। সারেং চলে যেতে সে ভীষণ ঘাবড়ে গেল। তবু কোনো রকমের ডাইনিং হলে ঢুকেই বলল, গুড মর্নিং। সেকেন্ড অফিসার ডেভিড মুচকি হাসছে। সে তাকালো ডেভিডের দিকে, তারপর কাপ্তান, এবং শেষে একে একে সবাইকে দেখল। জ্যাককে আশা করেছিল, জ্যাক নেই। সবাই যে যার পুরো ইউনিফর্ম পরে বসে আছে এবং সবাইকে মনে হচ্ছিল ভীষণ জাঁকজমকের ভেতর তারা রয়েছে। সে এসব দেখে আরও ঘাবড়ে গেল। মুখে আবার সেই রক্তচাপ, মাথাটা ঝিমঝিম করছে। সে বুঝতেই পারছে না এভাবে সবার সামনে কাপ্তান তাকে ডেকে কি বলতে চান, অথবা এমন কি সে কিছু করেছে যা সবার কাছে এখন বলা দরকার। কাপ্তান ওকে তখন বললেন, প্লিজ সিট দেয়ার মাই বয়। তিনি পাশের একটি চেয়ারে ওকে বসতে বললেন। ছোটবাবু সত্যি এত ভাবতে পারে না। তার পক্ষে এসব কথা খুব সম্মানের। সে জানে
চারপাশের ক্রুদের ভেতর এখন ভীষণ উত্তেজনা। এভাবে ডেকে নেবার কি কারণ? ছোটবাবুর জন্য কি কোনো দুঃসংবাদ আছে? ওর দেশ থেকে কি কোনো মারাত্মক খবর এসেছে? কেন এভাবে ডেকে আনা এবং এমন একটা পরিবেশের ভেতর তাকে কেন এভাবে বসিয়ে রাখা? সে একেবারেই বুঝতে না পেরে হতবাক হয়ে গেল। নানাভাবে চেষ্টা করেও সে তার মুখ সহজ স্বাভাবিক রাখতে পারল না। মুখে চোখে ওর কেমন দুশ্চিন্তা ফুটে উঠছে। কাপ্তান বললেন, মাই বয়, ভয়েজ কেমন লাগছে? খুব ভালো স্যার। একঘেয়ে লাগে না? তা লাগে মাঝে মাঝে। মাস্টার তার পাইপের ছাই টিপে টিপে আবার আগুন ধরাবার চেষ্টা করে বললেন, সব ঠিক হয়ে যাবে। বলেই তিনি তাকালেন মেজমিস্ত্রি আর্চির দিকে, যেন আর্চিকেই এ কথাগুলো বলা। তিনি বললেন, তোমাকে সব বলেছে মিস্টার আর্চি। এখন থেকে তবে ছোটবাবু তোমাদের 6 নম্বর। আর্চি কোনো রকমে ওষুধ গেলার মতো বলল, হ্যাঁ 6 নম্বর। ছোটবাবু ভালো কাজ জানে না, তাকে শিখিয়ে পড়িয়ে নিও। মেজমিস্ত্রি বলল, তাই হবে। ছোট এসব কি শুনছে? সে কেন পারবে এমন সব গুরুত্বপূর্ণ কাজ? অথচ সে কাপ্তান হিগিন্সের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। মানুষটা সত্যিই যেন অনেক বড়। তিনি যা বলবেন সবাই মাথা পেতে নেবে, তাকে নিতে হবে। তবু যেন সে বুঝতে পারল ইঞ্জিনে কাজ করার মতো বিদ্যা বুদ্ধি তার নেই। তখনই আবার হিগিন্স বললেন, উইন্চ রিপেয়ারের কাজগুলো তো তোমার মোটামুটি জানা। ছোটবাবু বলল, সামান্য স্যার। আপাতত এভাবে চালিয়ে যেতে পারলেই হবে। ছোট বলল, কিন্তু স্যার। কিন্তু কাপ্তান ওকে কথা বলার সুযোগ দিলেন না। ডেভিড আগের মতোই ওর দিকে চেয়ে আছে। খুব খুশি ডেভিড। সবাই চেয়ে আছে, কেবল আর্চির মুখ গোমড়া। সে তার মুখ চোখ দেখিয়ে ওকে ভয় পাইয়ে দিচ্ছে। আর্চি কিছুতেই নিজের এই অবমাননা যেন সহ্য করতে পারছে না। কোথাকার একটা অনভিজ্ঞ নেটিভ জাহাজে উঠেই সবার মন জয় করে ফেলল। এখন যেন ইচ্ছে করলে ছোটবাবু জাহাজে অনেক কিছু করতে পারে। আর্চি কাপ্তানের বিরুদ্ধে যেতে পারছে না। চিফ জাহাজ থেকে নেমে যাওয়ায় ওরও একটা প্রমোশন কোম্পানির ঘরে হয়তো হয়ে যাবে। কাপ্তান হিগিন্স বাদ সাধলে তার কিছুই হবে না। এবং তেতো ওষুধ গেলার মতো সে বলল, একবার পরীক্ষা করে নিলে হতো না? ওর চেয়ে বেশি অভিজ্ঞ অনেকে আছে, কসব ভালো কাজ জানে, ওকে দেখা যেতে পারত। কাপ্তান বললেন, জাহাজের অবস্থা ভালো না, বয়সী মানুষ দিয়ে হবে না। আমাদের এখন ইয়াং এনার্জেটিক লোক দরকার। মেজমিস্ত্রি আর্চি বুঝল কাপ্তান নিজের সিদ্ধান্তেই স্থির, সুতরাং সে চুপ থাকল। কাপ্তান বললেন, নাও বয়, এখন থেকে তুমি ডাইরেক্ট মেজমিস্ত্রির আন্ডারে। তাকে তুমি ভক্তি শ্রদ্ধা করবে। তিনি এখন তোমার বস। তার মর্জি মতো তোমাকে এখন থেকে চলতে হবে। তারপর থেমে বললেন, তুমি এমন কিছু করবে না যাতে তিনি এতটুকু দুঃখ পান। ছোটবাবুর এখন আবেগে গলা বুজে আসার মতো। সে ভাবতেই পারেনি ইঞ্জিন রুমের 6 নম্বর সে কখনো হতে পারবে। আজ থেকে সে জাহাজের একজন দায়িত্বশীল লোক। তার খাবারের মেনু আলাদা। সে ভালো পোশাক পরতে পাবে, শ্যাবি পোশাক পরে থাকতে হবে না। মাইনে সে পাবে অনেক বেশি। কত পাবে এখনো ঠিক জানতে পারেনি, তবু এখন যা আছে তার চেয়ে 20 গুণ বেশি। সে এখন থেকে ডাইনিং হলে খেতে আসবে। তার জন্য একটা ক্যাবিন থাকবে। মেসরুম বয় তাকে দেখলেই সেলাম ঠুকবে। জাহাজিরা তাকে দেখলেই 6 নম্বর বলবে। জাহাজে সে খবরটা কতক্ষণে যে দিতে পারবে। আর তখনই কাপ্তান সবাইকে চলে যেতে বললেন এবং সারেংকে ডেকে পাঠাবার জন্য বললেন। বোধহয় এখন ওঠার দরকার। এমন ভেবে ছোটবাবু উঠতে যাবে, কাপ্তান হিগিন্স এসে ওর সামনে দাঁড়ালেন। বাঁধানো দাঁত জিভের ওপর তুলে আবার মাড়িতে ফিট করে চারপাশে দেখলেন, কেউ নেই। তখন ধীরে ধীরে বললেন, মাই বয়,
faced any humiliation and punishment like a sailor. ছোটবাবু বুঝতে পারল না এতে হিউমিলিয়েশনের কি আছে। তারপরে যেন আর্চির চোখ তাকে অনুসরণ করতে থাকলো। সে বলল, I will do, sir. তিনি ফের বললেন, My boy, always remember, one hand for yourself and one for the ship. সে বলল, Yes, I will. তারপর তিনি বললেন, So this is the life at sea. তুমি যেতে পারো। কেমন কিছুটা টলতে টলতে ছোটবাবু বের হয়ে যেতে থাকলো। পৃথিবীতে এ কাজটা তাকে এমন অহংকারের চূড়ায় তুলে দিতে পারে সে কখনো ভাবেনি। সে যেন হেঁটে যাচ্ছে না, দৌড়ে যাচ্ছে। সে যেন দু হাত ওপরে তুলে বলতে চায়, আমার কি হয়েছে দেখো, আমি কত বড় দেখো। কিন্তু কিছুটা এসেই সে থমকে দাঁড়ালো। সব ক্রুদের জটলা একেবারে ভান্ডারি গ্যালির সামনে। ওরা অপেক্ষা করছে। কি খবর, কোনো দুঃসংবাদ? সে বলল, ভীষণ ভীষণ দুঃসংবাদ। সে উঠেই প্রথম দেখলো মনু সামনে। সে মনুর গলা জড়িয়ে ধরল, ভীষণ ভীষণ দুঃসংবাদ। সে বলল, মৈত্রদা কোথায়? চাচা কোথায়? অমিয়, এই অমিয়, চাচা কোথায় গেল? সকলে অবাক, ভেবে পাচ্ছে না ছোটবাবু এমনভাবে সবাইকে কেন খুঁজছে। ওরা বলল, কি হয়েছে? মৈত্র ছুটে এসেছে নিচ থেকে, যেন বড় রকমের একটা দুঃসংবাদ বয়ে আনবে ছোটবাবু। ওরা নিচে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। ছোটবাবুর হাঁক ডাকে ওরা লাফিয়ে ওপরে উঠে এলো। আর সঙ্গে সঙ্গে মৈত্রের গলা জড়িয়ে ধরে বলতে বলতে কেঁদে ফেললো ছোটবাবু, আমাকে কাপ্তান ইঞ্জিন রুমের 6 নম্বর করে দিয়েছে। আমি অফিসার হয়ে গেলাম দাদা, কাল থেকে তোমাদের সঙ্গে আর থাকতে পারবো না। ততক্ষণে সারেংও ফিরে এসেছেন। এসেই বললেন, বাড়িওয়ালা কালই ওর ক্যাবিনে সব সামান রেখে আসতে বলেছে। ওর ক্যাবিন দেখে এলাম, রং করতে হবে, আজই করতে হবে। মৈত্র বলল, অমিয়। এমন একটা খবরে মৈত্র গোলে জল হয়ে গেছে। অমিয়র উপর রাগ নেই। অমিয় বলল, কি? মৈত্র ফের কথা বলায় সে খুব খুশি। রং করতে হবে। মান্নান বলল, আমরা রং করব। মনু বলল, কি কন? মান্নান বলল, আমি আর ইয়াসিন রং করব। কেন, আমরা কি করতে আসি? ছোটবাবু ইঞ্জিন রুমের, ছোটবাবু আমাগো লোক। ইঞ্জিন সারেং বলল, মৈত্র মশাই, ছোটবাবু আর আপনার হেফাজতে থাকলো না। বলতে বলতে কেমন তার গলা ধরে এলো। আসলে ইঞ্জিন সারেং নিজের দুঃখটা এই বলে ঢাকা দিতে চাইছেন। ছোটবাবুর উপর আজ থেকে তার আর কোনো দাবি থাকলো না। ছোটবাবুর ভালো মন্দের জন্য তার যা কিছু দায়িত্ব বাড়িওয়ালা এক কলমের খোঁচায় তা কেড়ে নিলেন। ছোটবাবুর জন্য ভেতরে কি যে মায়া, কারণ ছোটবাবুকে আর এদিকে বেশি আসতে দেখা যাবে না। আজ থেকে ছোটবাবুর জাত মান বেড়ে গেল। অথচ সারেং সাহেব খুব খুশি। ছোটবাবুকে এমন একটা কাজই মানায়, খুব খাটুনির কাজ। আর মেজো মিস্ত্রি আর্চির কথা মনে হলেই সারেং সাহেব কেমন শক্ত হয়ে যান। ডেকের ওপর মেজো মিস্ত্রি যেভাবে 5 নম্বরকে হেনস্থা করে থাকে, কিল চড় ঘুষি মেরে থাকে, 5 নম্বর কাজে ভুল করলে লাথি মেরে ফেলে দেয়, যদি ছোটবাবুকে এভাবে যেন একটা কিছু হয়েও যাবে। ভয় সারেংয়ের বুকটা কেঁপে উঠল। যেন একটা হাঙরের মুখে বাড়িওয়ালা ইচ্ছে করে ছোটবাবুকে ছুঁড়ে ফেলে দিলেন। এখন থেকে মেজো মিস্ত্রি ছোটবাবুর সব, তিনি আর কেউ না, তিনি ফালতু। সারেং সাহেব বললেন, আমার সঙ্গে মনু আমিও আয়। অর্থাৎ সারেং সাহেব আর দেরি করতে পারছেন না। বোধহয় বেশি কথা বললে আবেগে চোখ ঝাপসা হয়ে যেতে পারে। এই ভেবে অমিয় এবং মনুকে নিয়ে চলে গেলেন। নিজে দাঁড়িয়ে ছোটবাবুর ক্যাবিনে রং করবেন। সাদা নীল যেখানে যে রং লাগালেই মানায়, এবং এমন চাকচিক্যময় করে তুলতে হবে যেন ছোটবাবুর ক্যাবিনের পাশে আর সব ক্যাবিন ভীষণ ম্যাড়ম্যাড়ে। ছোটবাবুর ক্যাবিনে অন্য অফিসাররা এলেই যেন বুঝতে পারে এ ক্যাবিন ছাড়া ছোটবাবুকে মানায় না।